আমি মানে সরাসরি এটা কহু না যে শাপলাকলির ভোট দেন, কি তা কহু না, আমি বিবেক বোধের উপরে ছেড়ে দেছো। যতদিন মানুষ ঘরে ঘরে সচেতন হবে নি, দেশ ঠিক হবে নি। আমার মার্কাটা কি কদি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর কিছু লাগবে না। এখন আমার মা চাচি বোনলা আমাক 6 লাখ সঙ্গ দিবে কিনা, সাপোর্ট দিবে কিনা, এটা তোমার বিবেক বোধের উপর আমরা ছেড়ে দিও। দর্শক, নির্বাচনের মৌসুম চলছে। নির্বাচনের তফসিলের পরে আপিলের শুনানিও শেষ। এবার যেটা হবে সেটা হচ্ছে যে আগামীকালকের মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ের পরে 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে এবং 22 জানুয়ারি থেকে বরাদ্দকৃত প্রতীক নিয়ে নির্বাচনের প্রার্থীরা তাদের জনসংযোগ শুরু করতে পারবেন। 22 তারিখের 1 সেকেন্ড আগেও কেউ নির্বাচনের প্রচার করতে পারবেন না। এটা হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম এবং নির্বাচনের আইন। কিন্তু আমরা সারা দেশে এর ব্যত্যয় ঘটতে দেখছি। সেই ব্যত্যয়টা নির্বাচন কমিশনের সবথেকে বেশি চোখে পড়ছে ঢাকাতে। আমরা দেখেছি যে ঢাকাতে বিভিন্ন ব্যাপারে বেশ মানে সচেতন নির্বাচন কমিশন, মানে কিছুটা সচেতন, বেশ বলাটা ঠিক না, কিছুটা সচেতন। আবার ঢাকার বাইরে স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে, স্বতন্ত্র হাই ভোল্টেজ প্রার্থীদের ব্যাপারে নির্বাচন কমিশন আরও বেশি উৎসাহী, অনেক বেশি সচেতন। যেহেতু ওখানে কোনো রাজনৈতিক চাপ নেই, স্বতন্ত্র, তার কোনো রাজনৈতিক দল নেই, এই ব্যাপারগুলো আমরা দেখছি। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরেই কোনো প্রার্থী তার নিজের প্রতীকের, দলের প্রতীকের লিফলেট তার ছবি সহ ছাপিয়ে নির্বাচনের ক্যাম্পেইন দেদারসে করে যাচ্ছেন এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন, ভিডিও পোস্ট করছেন, ছবি পোস্ট করছেন। যে উঠান বৈঠকের চিত্রটা দিয়ে আপনারা এই ভিডিও দেখা শুরু করলেন, সার্জিস আলম উঠান বৈঠক করছেন নারীদের নিয়ে, এরকম শত শত বৈঠক তিনি করেছেন এবং বেশ কিছু ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন, শত শত ছবি পোস্ট করেছেন, যেগুলো প্রমাণ করে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমরা তার ফেসবুক পোস্ট ঘেটে সর্বনিম্ন 22 ডিসেম্বর থেকে তার নির্বাচনী কার্যক্রম অর্থাৎ ছাপানো লিফলেট বিতরণ সহ নানা ভিডিও এবং স্থির চিত্র খুঁজে পেয়েছি। এগুলো কি নির্বাচন কমিশনের চোখে পড়ছে না, কিংবা এগুলো কি নির্বাচনের আইন লঙ্ঘন নয়? এত বড় ঘটনা ঘটানোর পরেও এই ব্যাপারে নির্বাচন কমিশনের একটি টু শব্দ নেই কেন? সেটার পেছনে কোনো অজ্ঞাত কারণ রয়েছে কিনা সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার উপরে বেশ চড়াও হয়েছে নির্বাচন কমিশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে একেবারে তুলকালাম কাণ্ড ঘটানো হয়েছে। রুমিন ফারহানার পক্ষ থেকেও যাচ্ছে তাই রকমের খারাপ ব্যবহার করা হয়েছে। দুটার কোনোটাই গ্রহণযোগ্য নয়। আবার দেখলাম যে রুমিন ফারহানাকে এবার নির্বাচন কমিশনে তলব করা হয়েছে, মানে সম্ভবত তার বিরুদ্ধে বড় ধরনের শাস্তির দিকে যেতে পারে নির্বাচন কমিশন। যেহেতু তিনি স্বতন্ত্র প্রার্থী, তার কোনো দল নেই, তিনি যদি বিএনপির প্রার্থী হতেন তাহলে নির্বাচন কমিশন এত কঠোর হতে পারত কিনা, মানে সেটা একটা বড় ব্যাপার। তিনি যদি এনসিপির প্রার্থী হতে পারতেন তাহলে তো প্রশ্নই আসে না এত কঠোর হওয়ার। এই ব্যাপারগুলো কিন্তু আবার ভিন্ন চিত্রও দেখছি। এনসিপির টপ ফিগার ঢাকার 2 আসনে, ঢাকা 11 এবং 8 আসনে নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদেরকে কিন্তু নির্বাচন কমিশন শোকজ করেছে। কিন্তু এখন পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা নাহিদ ইসলামকে এরকমটা করতে দেখা যায়নি যে তারা মানে ছাপানো লিফলেট, শাপলাকলির ছাপানো লিফলেট তারা ভোটারদের মাঝে বিতরণ করে করে ভোট চাচ্ছেন শাপলাকলির হয়ে। এরকম দৃশ্য কিন্তু দেখা যায়নি এবং নির্বাচন কমিশনও তাদেরকে শোকজ করেছে। তাদের নির্বাচনী আসনে বড় বড় মানে বিলবোর্ড টাঙিয়ে এই হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালানো হচ্ছে। এটা কৌশলে এক ধরনের তাদের দলের পক্ষে কৌশল। এই কারণেই নির্বাচন কমিশন শোকজ করেছে। কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ নির্বাচন কমিশন দিতে পারেনি যে তারা শাপলাকলির লিফলেট বিতরণ করছে কিংবা শাপলাকলির বিলবোর্ড দিয়েছে, এরকম প্রচার করছে, এরকম অভিযোগ কিন্তু নেই। যে কারণে নাহিদ ইসলামকে অন্তত মানে শোকজ করার কোনো কারণ আমি অন্তত খুঁজে পাইনি। হ্যাঁ, নাসিরউদ্দিন
পাটোয়ারির ব্যাপারে বেশ কিছু কারণ তৈরি হয়েছে। তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো পোস্ট করছেন, আবার কখনো গণমাধ্যমের হয়ে ভিডিওগুলো চলে আসছে যে তিনি নির্বাচনের ক্যাম্পেইন করছেন এবং নিজের পক্ষে তো ভোট চাইছেনই, বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার করছেন। দুটোই করা যাবে না, এটা হচ্ছে নির্বাচনের আইন। তারপরেও সার্জিস আলম যেটা করছেন সেই পর্যায়ের 10%ও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি করেনি। কিন্তু সার্জিসের বেলায় নির্বাচন কমিশন এরকম চুপ কেন, সেটা একটা বড় প্রসঙ্গ। আমরা আপনাদেরকে প্রথমে সার্জিস আলমের অন্তত 4টা ভিডিও থেকে কিছু কিছু অংশ করে দেখাবো, যেখানে আমরা দেখছি যে তিনি মানে মাছের যারা মাছ মারছে জেলে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করছেন আমার মার্কাটা মনে আছে তো, শাপলাকলি। তিনি মহিলাদের সঙ্গে দাঁড়িয়ে মহিলাদের সঙ্গে কথা বলছেন, তাদের কাছ থেকে ভোট চাইছেন। তিনি মসজিদে গেটে দাঁড়িয়ে মাগরিব, তিনি নিজেই বলছেন মাগরিব নামাজের পরে ওসমান হাদির মতো লিফলেট বিতরণ করে করে ভোটের প্রচারণা শুরু করেছেন। তিনি নিজেই স্বীকার করছেন যে ভোটের প্রচারণা শুরু করলাম হাদি ভাইয়ের মতো করে, মসজিদে নামাজের পরে ভোটের প্রচার শুরু করলাম। হাদি ভাই অন্য নামাজের পরে করেছিল, আমি মাগরিব দিয়ে শুরু করলাম, এরপরে হয়তো জুম্মাতেও এটা করব। তিনি নিজেই স্বীকার করছেন যে তিনি প্রচার করছেন। আবার আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় হাটে তিনি প্রচার করছেন। ভিডিওর ক্লিপগুলো একটু দেখে আসুন সামান্য করে। নেন একটু বেশি আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা সরকারকে নিশ্চিত করা লাগবে যে কৃষক যেন অন্তত পক্ষে আলু 25 টাকা থেকে 28 টাকা বেচতে পারে এবং বাজারে যেন এটা 30 টাকা রেটে মানুষও কিনতে পারে। আমরা তো আমাদের জায়গা থেকে সব কাজে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে হাদি ভাইয়ের ওই স্পিরিটটা যেন ধরে রাখতে পারি। উনি ফজরের নামাজের পরে মসজিদে লিফলেট দিত, ওনার নির্বাচনী। আমি আজকে শুরু করলাম মাগরিব দিয়ে, হয়তো কালকে ফজর দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আমার মার্কাটা কি কদি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর কিছু লাগবে না। তো শিক্ষা কহ, স্বাস্থ্য কহ, এরপরে চিকিৎসার বিষয় কহ, কর্মসংস্থান কহ, দুর্নীতি প্রতিরোধ কহ, আমরা আমার জায়গা থেকে জান প্রাণ দিয়ে চেষ্টা করব। এই যে ভিডিওর ক্লিপগুলো আপনারা দেখলেন, এরপরে আমরা চলে যাব যে কয়েকটা অন্তত 5-6টা স্টিল পিকচারে। একটা স্টিল পিকচার দেখুন, তার পোস্টের স্ক্রিনশট, যে পোস্টটা তিনি 4 জানুয়ারি সন্ধ্যা 7টায় যে পোস্টটা করেছেন, জানুয়ারির 4 তারিখে সন্ধ্যা 7টা 3 মিনিটে এই পোস্টটা করেছেন, যেখানে বলছেন যে গ্রামগঞ্জে 11 দলীয় নির্বাচনী জোটের যে গণজোয়ার শুরু হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে এই জোট সরকার গঠন করবে ইনশাল্লাহ। সেখানে অন্তত 12/4-16টা ছবি তিনি পোস্ট করেছেন। এই যে পোস্ট করেছেন, এবার সেই পোস্ট থেকে আমরা ইন্ডিভিজুয়াল কয়েকটা ছবি দেখাই আপনাদেরকে। প্রথম ছবি দেখুন, যে চাউল ব্যবসায়ী চাচা, তিনি সার্জিস আলমের লিফলেটটা ধরে, শাপলাকলির লিফলেটটা ধরে দাঁড়িয়ে আছেন। আরেকজন হচ্ছে শুটকি বিক্রেতা, তিনি লিফলেটটা ধরে বসে আছেন। এরপরের ছবিটাতে আমরা দেখছি যে একজনকে লিফলেট বোঝাচ্ছেন, এই লিফলেটটা বোঝাচ্ছেন তার নিজে হাতে। আরেকজনকে দেখা যাচ্ছে যে এক চাচাকে লিফলেট দিয়ে তিনি লিফলেট নিয়ে কথা বলছেন। আরেকটাতে দেখা যাচ্ছে যে কয়েকজন নারীর সঙ্গে কথা বলছেন এবং তার হাতে ওই ছাপানো লিফলেট। এই যে ব্যাপারগুলো আমরা দেখছি, এই ব্যাপারগুলো অর্থাৎ তিনি মানে প্রতীক বরাদ্দের অনেক আগে, এবং এই যে ভিডিও এবং ছবিগুলো আপনাদেরকে দেখালাম, এগুলো কিন্তু আমরা 22 ডিসেম্বর পর্যন্ত তার ফেসবুক পোস্টে, মানে তার আগে পর্যন্ত আমরা আর ঘাঁটতেই যাইনি, ঘাঁটার প্রয়োজনই পড়ে না। 22 ডিসেম্বরের আগে থেকে, অর্থাৎ 10 ডিসেম্বর যে তফসিল ঘোষণা করা হলো, এর পরপরই তিনি লিফলেট ছাপিয়েছেন এবং লিফলেট ছাপিয়ে ধুমসে তিনি নির্বাচন ক্যাম্পেইন করে বেড়াচ্ছেন। এবং এরকম একটা ভিডিও আমাদের চোখে পড়েছিল যে তিনি শিশু কিশোরদের নিয়ে নিজে স্লোগান ধরিয়ে দিয়ে শাপলাকলির স্লোগান দিচ্ছেন, সেটাও নির্বাচনের তফসিল ঘোষণার পরে, প্রচার শুরুর আগে। যখন 22 জানুয়ারি আপনি প্রচার শুরু করতে পারবেন আনুষ্ঠানিকভাবে,
তার অন্তত 1 মাস আগে থেকেই, 22 ডিসেম্বরেরও আগে থেকে 1 মাস আগে থেকেই আপনি যদি প্রচার করতে থাকেন এবং ছাপানো লিফলেট নিয়ে প্রচার করতে থাকেন, তাহলে এটা নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন হয় কি না সেটা একটা বড় প্রশ্ন। নাকি নির্বাচন কমিশন একটু বেশি ভয় পাচ্ছে প্রার্থী যেহেতু সার্জিস আলম যে কোনো মুহূর্তে মানে যদি একটা ঘোষণা দেয় এই তোরা নির্বাচন কমিশনের গেটে আয়, যদি এরকম একটা আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনের গেটে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করে ফেলে, তাহলে তো নির্বাচন কমিশন বিপদে পড়ে যাবে। ব্যাপারটা কি সেটা? নাকি সবার জন্য সমান ফিল্ড তৈরি করা নির্বাচন কমিশনের কর্তব্য? এরকম কর্মকাণ্ড শুধুমাত্র সার্জিস আলমই যে করছেন সেটা না। আমি বললাম যে রুমিন ফারহানা যে অধ্যত্বপূর্ণ আচরণ করেছেন ম্যাজিস্ট্রেটের সঙ্গে সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রুমিন ফারহানা যে মত বিনিময় সভা করছিলেন সেখানে কোনো ব্যানার, কোনো ফেস্টুন, কোনো প্রতীক, এমনকি কোনো মাইক, কোনো কিছুই ব্যবহার করা হয়নি। সেটা যদি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়, সেখানে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছুটে যায় এবং ওই মত বিনিময় সভা আয়োজনের জন্য আয়োজককে যদি 40,000 টাকা জরিমানা করা হয়, নাহিদ ইসলাম যদি হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করে শোকজ খান, তাহলে নাহিদ ইসলামের চাইতে অনেক বেশি ক্ষমতাবান নাকি সার্জিস আলম? ব্যাপারটা আসলে মেলে না। আবার এমন ঘটনা যে ওই স্বতন্ত্র প্রার্থী কিংবা এনসিপি প্রার্থীরাই করছেন তা নয়, জামাত বিএনপির প্রার্থীরাও করছেন। যারা করছেন তাদের ব্যাপারে কি নির্বাচন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যারা করছেন তাদের ব্যাপারে কি এই নির্বাচন কমিশন বিন্দুমাত্র কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পেরেছে? যারা এই নির্বাচনের আচরণবিধির মিনিমামটুকু মানাতে পারছে না, তারা কিভাবে আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন করবে? এই প্রশ্ন তো মানুষের জাগতেই পারে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।